বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামায়াত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দুয়ারে কড়া নাড়ছে ভোট, ছুটির দিনে জমজমাট প্রচার, কেন্দ্রে বহিরাগত আনার হুমকির অভিযোগ বিএনপির, লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি 11 দলের। এবং 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর টার্মিনাল, বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি 2 দিন স্থগিত, আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিএনপি ক্ষমতা গেলে নারীদের কর্মঘণ্টা কমবে না, বরং বাড়বে কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, 74-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি সহ 9টি বিষয় অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। অভিনন্দন জানাই, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। কোন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঘোষণাও করলেন নির্বাচনী ইশতেহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে বাংলাদেশ, এই মূল দর্শন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিও দেন। একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। বিকেল 4টার আগে দলীয় ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে জানিয়ে ইশতেহারে 9টি বিষয়ের উপর প্রাধান্য দেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। গার্মেন্টসের বাইরে আরও নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরও কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। মা বেগম জিয়া ও নিজের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আর কেউ যেন বিচার বিভাগের নির্যাতনের শিকার না হয়, তাই সরকারে গেলে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বিএনপি। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি,
তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি হয়রানি বন্ধে নানা পরিকল্পনার কথা জানান তারেক রহমান। যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক দেশি এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান তৈরি করা, বিনিয়োগ করা, বিনিয়োগের মধ্যে শিল্প এবং শিল্প প্রতিষ্ঠান তৈরি করা। কারণ বিনিয়োগ করলে প্রত্যেকটি নাগরিকের আয় যত বাড়বে, রাষ্ট্রের আয়ও তত বাড়বে। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের স্বার্থ আগে প্রাধান্য দেবেন তারা। জানান, প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের কথা দেন বিএনপি চেয়ারম্যান। যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। মানুষের ভাগ্য উন্নয়ন ও নতুন দেশ গঠনে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে আবারও দেশবাসীর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতির যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ৭৪-এর কালো আইন বাতিল, বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে ঘোষণা করা হলো বিএনপির ইশতেহার। বিশ্লেষকরা বলছেন, ইশতেহারের বাস্তবায়ন করতে পারলে ন্যায় বিচার পাবে জনগণ, বিচার বিভাগে ফিরে আসবে স্বচ্ছতা, জবাবদিহি। বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করল বিএনপি। এটাই বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়। 9 দফা সামনে রেখে ঘোষণা করা এই ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারকে ভাগ করা হয়েছে 5টি ধাপে: গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন ও স্থানীয় সরকার। গুরুত্ব দেওয়া হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার, বিচার বিভাগের স্বচ্ছতা ও স্বাধীনতা ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে। এর মধ্যে অন্যতম 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে যে কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার নামে আটক বা বন্দী রাখা যায়। শুরু থেকেই বিতর্ক আছে এই আইনটি নিয়ে। স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারেরই দমন পীড়নের হাতিয়ার ছিল বিশেষ ক্ষমতা আইন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী সরকারের 17 বছর এই আইনের ভয়ঙ্কর ব্যবহার দেখেছে সাধারণ মানুষ। বিরোধীরা বরাবর সমালোচনা করলেও ক্ষমতায় গিয়ে কোনো সরকারই আইনটি বাতিলের উদ্যোগ নেয়নি। বিনা বিচারে তাকে আটক আদেশ দিতে পারেন। একটা বিশেষ কমিটি আছে, ওই কমিটির সামনে 6 মাসের মধ্যে এটাকে উপস্থাপন করতে হয়। কমিটি যদি অনুমোদন করে তাহলে এটা কন্টিনিউ করবে, আর যদি অনুমোদন না করে তাহলে এটা কন্টিনিউ করবে না আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে 6 মাস কেন, 2 বছরের মধ্যেও কিন্তু কমিটির সামনে এটা যাওয়া হয় না আর কি। বিশ্লেষকরা বলছেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সংবিধানের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তাদের মতে বিএনপির ইশতেহারে 74-এর কালা কানুন বাতিলের ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে সরকারের সুরক্ষা হিসাবে দেখে, যখন বিরোধী অবস্থানে যায় তখন এটাকেই নির্যাতন, নিপীড়নের একটা উপায় হিসাবে দেখে। তা এই দেখার দৃষ্টিটা যাতে আসলে গণতান্ত্রিক হয়। 74-এ যে এই বিশেষ ক্ষমতা আইন চালু হলো, তো এরপরে কিন্তু প্রতিটি সরকারে কিন্তু তাদের ইশতেহারে নির্বাচনী ইশতেহারে বলেছে যে তারা ক্ষমতায় গেলে এই বিশেষ ক্ষমতা আইন বাতিল করবে। তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতা গেলে তারা এটা বাতিল করবেন। তো বিএনপি তো ক্ষমতা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তো বাতিল যদি করে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। ইশতেহারে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দ্রুত বিচার করা হবে জুলাই হত্যাযজ্ঞের। গুম প্রতিরোধে আন্তর্জাতিক মান বজায় রেখে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিশ্চিত করা হবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, গঠন করা হবে জুডিশিয়াল কমিশন। প্রকৃত মেধাবী এবং যোগ্য লোক তখনই নিয়োগপ্রাপ্ত হবে যদি পাবলিক সার্ভিস কমিশন যদি তাদের যে সাংবিধানিক যে দায়িত্ব, ওই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করে। ঘাটতিগুলোকে শনাক্তকরণ সাপেক্ষে সক্ষমতা কিভাবে সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করা। সরকারি নিয়োগের স্বচ্ছতা ও পুলিশ কমিশন গঠনের ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে, বাস্তবায়ন করতে হবে সংস্কার পরিকল্পনা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে সংবিধান সংস্কার। জুলাই সনদ যে আঙ্গিকে সই হয়েছে
সেভাবে বাস্তবায়নের কথা বলছে দলটি। উচ্চকক্ষ গঠন হলেও সংবিধানে এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখার কথা উল্লেখ করে ইশতেহারে বলা হয়, সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিল উচ্চ কক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল 1 মাসের বেশি আটকে রাখলে তা অনুমোদিত বলে গণ্য হবে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। 2023 সালে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখার উল্লেখযোগ্য অংশ জড়িয়েছিল সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা। এমনকি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও তুলে ধরা হয় সে সময়। বছর ব্যবধানে জুলাই অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাপকভাবে আলোচিত হয় সংবিধান সংস্কার প্রসঙ্গ। জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে দলগুলো যেমন এক টেবিলে বসেছে, তেমনি সাংবিধানিক অনেক বিষয়ে এসেছে বিএনপি সহ বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত। শুক্রবার ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম অধ্যায়ে ঠাঁই পায় সাংবিধানিক সংস্কারে দলটির প্রস্তাবনা। ইশতেহারে বলা হয়, সংবিধান সংস্কারে গত 17 অক্টোবর জুলাই সনদ যে আঙ্গিকে ঐকমত্য ও স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সে মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গত বছর সই হওয়া জুলাই সনদে অবশ্য বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জুলাই সনদে যেসব বিষয়ের নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেসব ইস্যুতে ইশতেহারে নিজেদের অবস্থানও তুলে ধরেছে দলটি। সংসদে প্রস্তাবিত 100 আসনের উচ্চ কক্ষের বিষয়ে বিএনপির ইশতেহারে বলা হয়, অক্ষুণ্ণ থাকবে সংবিধানের এককেন্দ্রিক চরিত্র। নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে দলগুলো। সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল 1 মাসের বেশি আটকে রাখলে তা অনুমোদিত বলে বিবেচিত হবে। উচ্চকক্ষে কমপক্ষে 10% নারী সদস্য থাকবেন। তবে সাধারণ নির্বাচনের প্রার্থী তালিকার সময় উচ্চকক্ষের তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। সংসদে আলোচনা ও জুলাই সনদের ভিত্তিতে নির্ধারিত হবে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা। তবে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাইরে রাখতে চায় বিএনপি। ইশতেহারে বলা হয়, কার্যকর নির্বাচন কমিশন গঠনে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন গঠন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগে প্রয়োজনীয় আইন করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সদস্যদের আইন অনুসারে নিয়োগ দিবে সরকার। রাষ্ট্র পরিচালনা সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনো ব্যক্তি। একই সঙ্গে প্রধানমন্ত্রীদের সময় থাকতে পারবেন দলীয় প্রধানের পদেও। ইশতেহারে বিএনপির প্রতিশ্রুতি, আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 বিচারপতি থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগে সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী ও ইখতিয়ার বাড়ানো হবে। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে রাজধানীতে, তবে প্রত্যেক বিভাগে 1 বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন প্রধান বিচারপতি। অধস্থন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আইনজীবীদের সংগঠন করা রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নীতি সমুন্নত রাখবে বিএনপি। ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, উপরাষ্ট্রপতি পদ তৈরি, সরকারি দলের বাইরে থেকে একজন ডেপুটি স্পিকার মনোনয়ন, সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে মনোনয়ন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমায় নীতিমালা, জুলাই অভ্যুত্থানকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার কথা বলা হয় বিএনপির ইশতেহারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ফেরানো হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। সুশাসন নিশ্চিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, কথা দিয়ে কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, নড়াইল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত। সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এ জনসমাগম।
দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির। শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। পুরানো বস্তা পচা রাজনীতি আস্থা করে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছে। ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নিয়েই যুবকরা রাস্তায় নেমেছিল। এদিন বিকেলে নড়াইলে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে সচেষ্ট থাকবে জামায়াত। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গড়তে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। রাতে ফরিদপুরের বোয়ালমারীতে জনসভায় নির্বাচন বানচালের সব অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার ভোট সেই দিবে। এই ভোটের পর কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা করে ফেলতে হবে। কোনো কিছু আমার কাইরে নাইরে বরদাস্ত করা হবে না। প্রচারণা শুরু হওয়ার পর থেকে শুক্রবার সর্বোচ্চ 8টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। এসব জনসভা থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষেও প্রচারণা চালান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। ছুটির দিনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা এসেছে। নানা ইস্যুতে তাদের অভিযোগ, তবে তাতে ভাটা পড়েনি প্রচারে, বরং উৎসব মুখর পরিবেশেই জনসংযোগ চালিয়েছেন প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই নির্বাচনী এলাকায় দেখা গেছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। সন্ধ্যায় পুরান ঢাকার দুপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এতে একটি দলের বিরুদ্ধে নারীদের ঘরবন্দি করার পরিকল্পনার অভিযোগ করেন তিনি। তারা পায়তারা করছে, আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, তাদেরকে গৃহবন্দী করে রাখবে। তারা যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, শুধু নারী নয়, আমাদের সকলের ব্যক্তি স্বাধীনতা হরণ করবে। লালবাগে ঢাকা 7 আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল। ঢাকা 8 সহ অন্যান্য আসনেও প্রচারে দেখা গেছে দলটির প্রার্থীদের। তাদের বক্তব্যে উঠে আসে ভোটের পরিবেশ, নির্বাচনী কৌশল সহ নানা বিষয়। যদি এই যে আরেকটা দল নির্বাচনের কথা বলে, তারা যদি নির্বাচিত হতে পারে, ঘর থেকে বাইরে যেতে পারবেন না। জামাত ইসলাম আমাদের চেলাবেলা যা শুরু করছে, তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। পাটনার সাতারকুলে গণসংযোগে ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি একটি দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। একটি দলের বিরুদ্ধে দলের নারী কর্মীদের ভোটের মাঠে কাজ করতে না দেওয়ার অভিযোগ তোলেন ঢাকা 16 আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। দলীয় ইশতেহারে সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। যদি নিরপেক্ষ ভূমিকা না রাখে, তাহলে বাংলাদেশের আমরা যে সুষ্ঠু নির্বাচনে সেটার সম্ভাবনা থাকবে না, বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে। আমরা নিশ্চয়ই সেটা কেউই চাই না। আমাদের বোনরা যখন
বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করতে গেছে, তখন কিছু সমস্যা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পেশ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও নির্বাচনের আগে শেষ শুক্রবারে জমজমাট প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। বিএনপির অভিযোগ, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বহিরাগত আনার হুমকি দিচ্ছে একটি দল। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সড়ক থেকে দোকান সবখানেই তাদের সরব প্রচারণা। কক্সবাজার 1 আসনে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মান্ধতাই নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। রাজশাহী 2 আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগে বলেন, যারা গুপ্তভাবে রাজনীতি করেছে তারা দেশ ও জাতির শত্রু। গুপ্তভাবে যারা এদেশের মানুষের আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছে, গুপ্ত থেকে, ছাত্রলীগের অভ্যন্তর থেকে, তারা জাতির শত্রু। ঢাকা 19-এ শাপলাকলির প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সভায় যোগ দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। পঞ্চগড় 1 আসনে প্রচারণায় এনসিপির প্রার্থী সার্জিস আলম বলেন, যারা জুলুম করেনি তাদের ক্ষমতায় দেখতে চায় জনগণ। মানুষ ওই হাতে ক্ষমতা দিতে চাচ্ছে যেই হাত বিগত 1.5 বছরে তাদের উপরে জুলুম করে নাই। ভোটের ফলাফলে দেরি হতে পারে এমন ঘোষণায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। রেজাল্ট ঘোষণা করতে সময় লাগবে, তার স্পষ্ট করে নেই কি কারণে সময় লাগবে। যুক্তির বিচারে বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান নেত্রকোনা 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মীয় অনুভূতিতে আবেগপ্রবণ না হয়ে বিবেককে কাজে লাগাতে হবে, যে সৎ, যোগ্য, যিনি এলাকার মঙ্গলার্থে কাজ করবে তাকে যেন ভোটটা প্রদান করা হয়। বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সন্ত্রাসী পথ অবলম্বন করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। সন্ত্রাসী কোনো পথ আপনারা চিন্তা করবেন না, ভোটকেন্দ্র দখলে কোনো চিন্তা করবেন না। বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনের আগে ঢাকার বাইরে শনিবার শেষ সফরে যাচ্ছেন তারেক রহমান। উত্তরাঞ্চলের 3 জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। শুরুতেই যাবেন ঠাকুরগাঁওয়ে। তার সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তর দক্ষিণ বঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে সফর করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি জনসভায় কর্মী সমর্থকদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। শেষ নির্বাচনী সফর এবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাবেন তারেক রহমান। স্থানীয় নেতাকর্মীরা জানান, শনিবার সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রথমেই ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। হেলিকপ্টারে করে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে নেমে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। সাধারণ নেতাকর্মীদের মধ্যে শুধু নয়, একদম সাধারণ মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ অপেক্ষা করে আছে তিনি আসবেন এবং তিনার কথা শোনার জন্য। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, ভাই কখন আসবে, কয়টার সময় আসবে। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এজন্য 3 জেলাতেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। তারেক রহমান আসছে, খুশি খুশি লাগছে। নীলফামারীতে সফর, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের বর্তমান কি আবেগের নাম। উৎসব ভাব সবার মধ্যে। এই মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হবে। এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি।
1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 2001 সালে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন দিনাজপুরের বিরামপুরের সরকারি কলেজ মাঠে। একই মাঠে এবার বক্তব্য দেবেন তাদের বড় ছেলে তারেক রহমান। পাহাড়িয়া ফারজানা, সময় সংবাদ। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে রবি ও সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে দলের শেষ কর্মসূচি হিসেবে নির্বাচনী সমাবেশ আয়োজনের কথা ছিল বিএনপির। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনের এই সমাবেশ বাতিল করা হয়েছে দলটির পক্ষ থেকে। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্ধারিত সমাবেশের পরিবর্তে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবাই আলাপ আলোচনা করে আমাদের 8 তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেন। নবনির্বাচিত জাকসু মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ, শিক্ষার্থী সংসদ এবং হলগুলোর নির্বাচিত বিভিন্ন প্রতিনিধিরা, ভিপিজিএস প্রতিনিধিরা, তারাও অনেকেই আজকে যোগদান করছেন জাতীয়তাবাদী ছাত্র দলে। শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে বলে জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অর্থ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্বাগত র্যালি শেষে রাজধানীর শাহবাগে তিনি আরও বলেছেন, তরুণদের বিভাজিত করতে চাইলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মতোই হবে জাতীয় নির্বাচনের ফল। এ সময় ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ছাত্র শিবিরের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে অন্যদের ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে। হ্যাঁর পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীনভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হয়ে এই দেশে অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও বড় পরিসরে পোস্টাল ব্যালট চালু হওয়ায় এবার ভোট গণনায় বিলম্বের ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতা নিশ্চিত ও গুজব রোধে আগে থেকে এ বিষয়ে সচেতন তারা। যদিও নির্বাচন কমিশন বলছে ভোটের পরদিনই প্রকাশ পাবে ফলাফল, আর বিশ্লেষকরা বলছেন ভোটের ফল প্রকাশে বিলম্বের কোনো সুযোগ নেই। এমনটা হলে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে হওয়ায় ভোটের ফলাফল ঘোষণায় দেরি হবে, সরকারের এমন দাবির সাথে সুর মিলিয়েছিল নির্বাচন কমিশনও। কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে, ত্রুটিমুক্ত রাখার জন্য এই জায়গাতে একটু সময় বেশি লাগবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপার, গণভোট ও পোস্টাল ব্যালট প্রথমে আলাদা করা হবে, তারপর শুরু হবে গণনা। এমন যুক্তি দিয়ে তারা বলছে ফলাফল তুলনামূলক দেরি হবে এবার। তবে এই অজুহাত মানতে নারাজ নির্বাচন সংশ্লিষ্টরা, বলছেন জনবল বাড়িয়ে দিলেই স্বাভাবিকের তুলনায় আরও আগেই ফলাফল ঘোষণা সম্ভব। গণভোটটা আলাদা করে কাউন্ট করতে পারি, পাশাপাশি জাতীয় সংসদটা দুইটা একই সাথে যদি চালানো যায় এবং রিটার্নিং অফিসার তার পোস্টাল ব্যালটগুলো কাউন্ট করে ফেললো, তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। এ পর্যায়ে ফলাফল ঘোষণায় বিলম্ব হলে প্রশ্নের মুখে পড়বে সব আয়োজন। সারা দেশে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। যত দেরি করবে তত উত্তেজনা বাড়তে থাকবে। যেহেতু আস্থাহীনতার একটা ব্যাপার আছে, সেই জন্য সহজে কারচুপির অভিযোগ উঠতে পারে। প্রার্থী যদি জিনিসটাকে আশ্বস্ত করে, তার কর্মীকে সমর্থন দেয়, হ্যাঁ ফলাফল গণনা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তাহলে বিশৃঙ্খলার সুযোগটা থাকে না। কাউন্টিংটা যেন ট্রান্সপারেন্ট ওয়েতে হয়, যেখানে সব দলের প্রতিনিধিরা থাকবে।
তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে ফলাফল ঘোষণায় অনিয়মের কোনো সুযোগ নেই। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে সরকার। যখনই খানিকটা সময় বেশি প্রয়োজন হবে বলে তাদের কাছে মনে হবে, নির্বাচনের বাস্তবতায় নানান ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে সে সময়। যারা গণনার প্রক্রিয়ার সঙ্গে থাকবেন তাদের এই প্রস্তুতি প্রার্থীদের থাকতে হবে, প্রার্থীদের কর্মীদের থাকতে হবে এবং সমর্থকদেরও থাকতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইতিমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়েছে কমিশন। সময়মতো ফলাফল ঘোষণায় আশাবাদী তিনি। রিটার্নিং অফিসারের অফিসে যেই সেন্টারটি হবে সেই পোস্টাল ব্যালটগুলো গণনা হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের, প্লাস তার নির্বাচনী আসন ভিত্তিক যে ফলাফলগুলো আসবে সেগুলো একত্রে কম্পাইল করে রিটার্নিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করবেন। আমরা আশাবাদী যে আমরা 13 তারিখের মধ্যেই গেজেট নোটিফিকেশনের আগের যে বেসরকারি ফলাফলটা এটি তো হয়ে যাবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট দেবেন প্রায় 12.5 কোটি ভোটার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিগত 1.5 বছর মাঠে থাকা বড় চ্যালেঞ্জ হলেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী সফল হয়েছে বলে দাবি করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে 24তম স্কয়ার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে দাবি করেন তিনি, আগামী 12 ফেব্রুয়ারিকে চূড়ান্ত পরীক্ষা উল্লেখ করে সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে বলেও আশাবাদ জানিয়েছেন নৌবাহিনী প্রধান। বিগত 1.5 বছরে মাঠে থাকা বড় চ্যালেঞ্জ হলেও জেনারেল ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী সফল হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন চূড়ান্ত পরীক্ষা, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে বলে আমি আশাবাদী। 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর। লাগাতার কর্মবিরতি স্থগিতের পর সকাল থেকে বন্দরের প্রতিটি জেটিতেই ছিল যানবাহনের দীর্ঘ সারি। টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেইনার খালাস ও ডেলিভারি চলছে পুরো দমে। কাজে যোগ দিয়েছেন সব স্তরের শ্রমিক কর্মচারীরাও। 6 দিনের টানা কর্মবিরতির পর পুরনো ছন্দে ফিরেছে চট্টগ্রাম বন্দর। বন্দরের প্রতিটি প্রবেশ মুখে শুক্রবার সকাল থেকে প্রাইম মুভার, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন গাড়ির দীর্ঘ সারি। টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেনার খালাস ও পণ্য ডেলিভারি চলছে পুরোদমে। 6 দিন ধরে দেশের প্রধান সমুদ্র বন্দর অচল করে দেয় আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বন্দর কর্তৃপক্ষ। 15 কর্মচারীকে দেশ থেকে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের জন্য নৌ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। সরকারকে বলবো, আমাদের বিরুদ্ধে দুর্নীতি করেন, তার বিরুদ্ধে দুর্নীতি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করুক। টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে 139টি জাহাজ অবস্থান করছে। এগুলোর মধ্যে খাদ্যশস্য, জ্বালানি ও কন্টেনারবাহী জাহাজ বেশি সংখ্যায় আটকে পড়ায় আমদানি রফতানি কার্যক্রম মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ সই করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর 12টায় জাপানের রাজধানী টোকিওতে এই চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথম কোনো বাণিজ্য অর্থনীতি বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি করল বাংলাদেশ। চুক্তির আওতায় বাংলাদেশের 7,379টি পণ্য জাপানের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে 1039টি পণ্যে একই সুবিধা পাবে জাপান। এছাড়াও বাংলাদেশের জন্য 97টি উপখাত আর জাপানের 120টি উপখাতে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত স্থানান্তর আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলের দেশ গ্রেনাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার লন্ডনে দুই দেশের পক্ষে যৌথ ঘোষণা স্বাক্ষর করেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম ও গ্রেনাডার হাই কমিশনার রাচেল ক্রনি। বাংলাদেশ ও গ্রেনাডা উভয় দেশই 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে। পরবর্তীতে দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ আদান প্রদান অব্যাহত থাকলেও এতদিন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি। হাই কমিশনার আবিদা ইসলাম তার বক্তব্যে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিকতাকে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।
মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য 10 লাখ টাকা অনুদান প্রদান করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। রাজধানী মাপুতুতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি মোজাম্বিক পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসকে চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে অংশ নেন দুই দেশের কূটনৈতিক পর্যায়ের কর্মকর্তারা। এই অনুদানকে মানবিক সহায়তা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতার জোরদার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দুই দেশ। প্রতি বছর মোজাম্বিকের বিভিন্ন অঞ্চলে মাসব্যাপী ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় জীবন ও ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। পর্তুগালে ঝড় ক্রিস্টিন ও লিওনার্দোর প্রভাবে সৃষ্ট বিপর্যয় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন CRCIPTর উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় লিসবন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে। ঝড় বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সর্বস্ব হারিয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলের লাখো মানুষ। প্রবাসীদের অন্য সংগঠনকেও পর্তুগালের চলমান বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনটির নেতারা। আমাদের সাধ্যমতো আমাদের CRCIPT অ্যাসোসিয়েশন কুলতুরাল ইসলামিক ক্যাম্প পর্তুগালের পক্ষ থেকে আমরা আত্মমানবতার সেবায় আমরা এগিয়ে এসেছি। আমাদের সাধ্যমতো আমরা আজকে এখানে ত্রাণ সামগ্রী এখানে বোম্বারিসের কাছে হস্তান্তর করেছি। আমি বাংলাদেশের এবং বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দকে আহ্বান করব, আসুন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি এবং আমরা পর্তুগালের জন্য দোয়া করি এবং এই পর্তুগাল যেন এই দুর্যোগ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে। টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে শনিবার। বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা। 68,000 দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সের টিকিট বিক্রি হয়নি 21,000ও। কাউন্টারগুলোতে নেই চিরচেনা সেই লম্বা লাইন। কলকাতায় অনুষ্ঠেয় ম্যাচগুলো নিয়ে দর্শকদের আগ্রহ নেই বললেই চলে। মূলত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি সরাসরি প্রভাব ফেলেছে ইডেনের টিকিট বিক্রিতে। সুব্রত আচার্য জানাচ্ছেন, বিস্তারিত ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। কিন্তু মাঠের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারগুলোতে তেমন নেই ভিড়। কাউন্টারগুলোতে যে কজন টিকিট কিনতে এসেছেন তাদের চোখ মুখে আক্ষেপ স্পষ্ট। শুধু বাংলাদেশ না থাকাই নয়, বরং কলকাতাবাসীর আরও একটি বড় ক্ষোভ, এই বিশ্বকাপে নিজেদের দেশের কোনো ম্যাচই পড়েনি ইডেন গার্ডেন্সে। মোস্তাফিজুরকে যখন বাদ দেওয়া হলো, নেওয়ার পরেও সেই জায়গাতেও আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না। যে এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ইন্ডিয়ার বড় কোনো ম্যাচ নেই এখানে। একটা দুঃখ আমাদের যে আমাদের এই কলকাতার মধ্যে একটাও ইন্ডিয়ার ম্যাচ দিল না। এটা BCCI এর তরফ থেকে মানে এরকম আশা ছিল না। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে আরও গভীরে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের স্তরে। কেউ কেউ বলছেন বাংলাদেশের বাদ পড়ার পেছনে ক্রিকেটের চেয়েও বড় প্রভাব ফেলেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ক্রিকেট কার্যত কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। উঠেছে বিতর্ক, জানিয়ে মুখ খুলতে রাজি নন অনেক কলকাতাবাসী। খেলার মাঠের সাথে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশের একজন ক্রিকেটার নিয়েছিল বলে শাহরুখ খান দেশদ্রোহী হয়ে গেল। জানি না এই যে খেলার পরিবেশের মধ্যে, কালচারাল পরিবেশের মধ্যে ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে চেনা ছবি থাকে, শুক্রবার দিনভর ইডেন গার্ডেন্সের পরিবেশ কিন্তু ভিন্ন কথাই বলছে। বাংলাদেশহীন বিশ্বকাপ, ভারতীয় ম্যাচহীন ইডেন, এই দুই মিলিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এখনো শুধু খেলা, নাকি ধীরে ধীরে তা হয়ে উঠছে রাজনীতির ময়দান? ফাঁকা ক্রিকেট কাউন্টার, ইডেনের গেটগুলোর নীরব প্রহর গোনার দৃশ্য একেবারেই অচেনা। এখন দেখার শেষ পর্যন্ত ভক্তদের ভিড় কত শতাংশ। উপস্থিতি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC তাদের এই ক্রীড়া অনুষ্ঠান শুরু করতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। অনূর্ধ্ব-19 নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর। আরও একটা সাব জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালের মঞ্চে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। লিগ পর্বে তাদের বিপক্ষে জয় তুলে নেয় আত্মবিশ্বাসী পিটার বাটলারের দল। নেপালের পোখারায় ম্যাচটি শুরু হবে শনিবার বিকেল 3:15টায়। দুর্বার, অপ্রতিরোধ এই বিশেষণগুলো যেন দেশের নারী ফুটবলারদের জন্যই, যার আরও একটা ডিসপ্লে হিমালয়ের অন্নপূর্ণার পাদদেশে নেপালের পোখারায়। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে সেখানে যা করছে আলপি আক্তাররা, তাতে রীতিমতো স্তব্ধ প্রতিপক্ষরা।
এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 18 গোল করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান দুর্বল হলেও শক্তিশালী ভারত আর নেপালকে গুনে গুনে দিয়েছে 6 গোল। টুর্নামেন্টে নিজেদের স্পষ্ট ফেভারিট হিসেবে প্রতিষ্ঠা করে ফাইনালের মঞ্চে বাংলাদেশ আবারও পেয়েছে ভারতকে। দলকে চাপমুক্ত রাখতে ফাইনালের আগে দিনটায় ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। নানাভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন লাল সবুজ প্রতিনিধিদের। তার বিশ্বাস, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। আমাদের এজ লেভেল রেজাল্ট কিন্তু নতুন না, আমাদের এজ লেভেল রেজাল্টের ধারাবাহিকতা আছে। আর এই ধারাবাহিকতার কারণেই কিন্তু আমরা দুবার 2022, 2024-এ আমরা পরপর সাব চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের মেয়েরা ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল ফাইনাল, আমার বিশ্বাস যে মেয়েরা কালকে খুব ভালো খেলবে এবং ইন্ডিয়ার এগেনস্টে ভালোভাবে জিতে চ্যাম্পিয়ন হবে। পোখারার বাজে মাঠ ব্যাপকভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন বেশ কয়েকজন ফুটবলার। ফাইনালে তাদের মাঠে নামা নিয়েও রয়েছে সংশয়। ফুটবলারদের বিশ্রামে রাখতে গেল ম্যাচে 7-8টা পরিবর্তন আনেন কোচ। তবে আরও একটা শিরোপা জয়ের আগে কোনো অজুহাতি দাঁড় করাতে চান না ব্রিটিশ জেন্টলম্যান। ভারত কিভাবে খেলবে সে বিষয়ে আমার বেশ ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যা হয়েছে তা তো হয়েই গেছে, সব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের এই ম্যাচে নামতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই। সবশেষ সাফের এই আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশ। পারফরমেন্স দিয়ে এবার ফাইনালের মঞ্চে দুদল। শিরোপা নিয়ে দুই অধিনায়ক এমন হাস্যোজ্জ্বল ফটো সেশনে অংশ নিলেও এবার আর শিরোপা ভাগ করতে চায় না কেউই। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি ক্ষমতা গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামায়াত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।